রুশ্মিকার গর্ভের বাচ্চা অস্বীকার করলে সেনাপতিকে কষে চড় মারে রুশ্মিকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে বিহান কম্পাসের জুতাটা পরিয়ে দিয়ে বলছে যে তুমি একা যেতে পারবে তো। তখনই কম্পাস বলে হ্যাঁ বিহান স্যার, আমি যেতে পারবো। আমাকে নিয়ে এতটা চিন্তা করার কোনো কারণ নেই। আমি ঠিক সময় মতো চলে যাব আর চলে আসবো। আর ঋতিক স্যার তো বলে দিয়েছেন যে তার কাছে যেন তাড়াতাড়ি চলে যায়, কারণ তার কাছে গেলেই তো আমাকে আমাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখনই বিহান বলে আচ্ছা ঠিক আছে কম্পাস, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? তখনই কম্পাস বলে না না বিহান স্যার, কি লুকাবো। এই বলে কম্পাস তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে গেলে রুশ্মিকা সেনাপতির বাড়িতে চলে আসে আর বলে সেনাপতি, তোমাকে কাল কতবার ফোন করেছি বলো তো, তুমি কেন ফোনটা তোলোনি? তুমি কি জানো না যে আমি শুধু শুধু তোমাকে ফোন করছি না এতবার? যেহেতু অনেকবার ফোন করেছি তাহলে তো একটা কারণ আছে। তখনই সেনাপতি মনে মনে বলে কালকে আমি ড্রিঙ্কস করেছিলাম, বান্ধবীদের সঙ্গে টাইম কাটিয়েছি। সে সময় আমি কি করে ফোনটা ধরবো? অনেক ভালো সময় কাটিয়েছি কালকে। এরপরে রশ্মিকা বলে কি হলো সেনাপতি, কথা বলছো না কেন? কথা বলো। তখনই সেনাপতি বলে আসলে অনেকটা টায়ার্ড ছিলাম তো, ঘুমিয়ে গিয়েছিলাম, এই জন্য ফোনটা ধরতে পারিনি। কি হয়েছে রশ্মিকা, এত এত হুড়ছুড় করছো কেন? তখনই রশ্মিকা বলে তুমি জানো বাড়ি থেকে আমাকে কিভাবে বের হতে হয়েছে? দিদি তো আমার সঙ্গে আসার জন্য পাগল হয়ে গেছিল। দিকে ফাঁকি দিয়ে আমাকে এখানে আসতে হলো শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলবো বলে। সেনাপতি তখনই সেনাপতি বলে হ্যাঁ বলো, কি কি বলতে এসেছো রশ্মিকা? কি হয়েছে বলো আমাকে। তখনই রশ্মিকা বলে যে তুমি কি হয়েছে তুমি জানতে চাচ্ছ? জানো জানো আমি প্রেগনেন্ট। তখনই সেনাপতি হেসে বলে রশ্মিকা ফাজলামো হচ্ছে, ইয়ার্কি করছো আমার সঙ্গে? রশ্মিকা এরকম ইয়ার্কি করে না। তখনই রশ্মিকা বলে তোমার মনে হয় আমি এই বিষয় নিয়ে তোমার সঙ্গে ফাজলামো করছি? সেনাপতি সত্যি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় যে কম্পাস চলে আসে সে সেই 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 কাজের জন্য যেখানে যেখানে সত্যজিৎ ওকে আসতে বলেছিল। সত্যজিৎ সিনহা যেখানে আসতে বলেছিল কম্পাস ঠিক সেখানেই চলে আসে তার কাজটা কমপ্লিট করার জন্য। অন্যদিকে দেখা যায় সেনাপতি বলে কি বলছো রশ্মিকা, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি যাতা বলছো? তখনই রশ্মিকা বলে আমি যাতা বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না সেনাপতি। সেনাপতি তুমি জানোই তো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, এই বাচ্চার বাবা তুমি সেনাপতি। এই জন্য তোমাকে কালকে বারবার ফোন করেছি এই কথাটি জানার জন্য। তুমি জানো কালকে যখন আমি আমি এই এই রিপোর্টটা পেয়েছি তখন আমার কি অবস্থা হয়েছে, আমি কি 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 অবস্থায় ছিলাম, তুমি কি সেটা বুঝতে পারছো? তখনই রুশ্মিকা বলে সেনাপতি বলে কি হচ্ছে রুশ্মিকা, এরকম আর কি করো না। তখনই রুশ্মিকা কান্না করে বলে তোমার কাছে এখনো মনে হচ্ছে আমি এইটা নিয়ে তোমার সাথে মজা করছি? এটা মজা করার বিষয় নয় সেনাপতি। সেনাপতি আমি এটা বিষয় মজা করছি না। তখনই সেনাপতি বলে সত্যি বলছো তুমি এরকমটা হয়েছে? এরপরে দেখা যায় তখনই সেনাপতি বলে আচ্ছা ঠিক আছে, আমার কাছে তার প্ল্যান আছে। তখনই দেখা যায় রুশ্মিকা বলে কি প্ল্যান? অন্যদিকে দেখা যায় যে সাগর পাড়ে চলে আসে সত্যজিৎ আর তার পুরো টিম। এরপরে তারা দূর থেকে সবকিছু দেখার চেষ্টা করে কিন্তু কিছুতেই না, কিছুতেই কিছু দেখতে পাচ্ছে না। তখনই দেখতে পায় কিছু বোর্ড। তখনই সত্যজিৎ সিনহা বলে কিছু বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডগুলো আমাদের দেশীয় না, এটা বিদেশি বোর্ড মনে হচ্ছে, এটা একটা সন্দেহজনক মনে হচ্ছে। তখনই দেখা যায় যে সত্যজিতের টিম বলে স্যার আপনি কি বলছেন? তাহলে তো আমাদের নজর রাখতে হবে। আর কন্টেনার গুলো কোথায় রেখেছে আমরা তো তাও জানি না। আপনি কোনো কিছু আন্দাজ করতে পারছেন? তখনই সত্যজিৎ বলে না আমি এখনো কোনো কিছু আন্দাজ করতে পারছি না। চিন্তা করো না, আমাদের টিমে কম্পাস যুক্ত হয়েছে। কম্পাস ঠিক বের করে ফেলবে যে কোথায় কত দূর এই কন্টেনার গুলো রাখা হয়েছে। কন্টেনার গুলো ঠিক খুঁজে বের করবে কম্পাস, বের করতে হবেই কম্পাসে। তুমি চিন্তা করো না তোমরা কেউ, কম্পাস ঠিক পারবে। তখনই এই সত্যজিতের টিমের একজন বলে ওঠে যে স্যার আমাদেরকে যে করে হোক এই 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 লোকগুলোকে ধরতেই হবে। অন্যদিকে দেখা যায় যে কম্পাস যখন তার কাজগুলো করছিল তখনই কি কম্পাসের ফোনে ফোন আসে আর ফোনটা বিহান করে, তাও আবার ভিডিও কল। তখনই কম্পাস চিন্তায় পড়ে যায়, বলে বিহান স্যার ভিডিও কল করছে, আমি ফোনটা রিসিভ করব কি করে? উনি তো বুঝতে পারবে, উনি জানে আমি ঋতিক স্যারের সঙ্গে গিয়েছি ঋতিক স্যারের চেম্বারে, তাহলে এখানে আমি কি করে ফোনটা রিসিভ করবো বুঝতে পারছি না। অন্যদিকে সেনাপতি কান্না করে করে বলে তুমি তুমি বুঝতে পারছো না সেনাপতি, আমি কতটা খারাপ সময় পার করছি। তো তুমি কি কি করবে এখন? তখনই সেনাপতি বলে রুশ্মিকা আমার কাছে তো এখন অত টাকা নেই, তুমি 50,000-এর মতো টাকা আমাকে জোগাড় করে দাও, আমি ভালো একটা হসপিটালে তোমার নিয়ে গিয়ে অ্যাবর্শনটা করে দিই। তখনই রুশ্মিকা বলে তোমার মাথা ঠিক আছে?
কি বলছো তুমি? সেনাপতি তখন সেনাপতি বলে, দেখো রশ্মিকা, এখন তো তোমার বেবি হওয়ার সময় নয়। দেখো তুমি এখন বাচ্চা, আর এখন যদি তোমার বেবি হয় তাহলে তুমি 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 তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবে। তখনই রশ্মিকা বলে, তুমি এই কথাগুলো বলছো? আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি সেনাপতি। আমি তোমার সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে এসেছি, বুঝতে পেরেছি যে তুমি আমাকে হয়তো বুঝবে, তুমি আর বাকিদের মতো নয়। তো আসলে তুমিও এরকম। আসলে আমার বাড়ির বৌদিরা, দি, দা সবাই এক ঠিকই বলে, তুমি সে আগের মতোই রয়ে গেছো। এরপরে অন্যদিকে দেখা যায় কম্পাস ফোনটা রিসিভ করে বাইরে এসে আর বলে, কি হয়েছে বিহান স্যার? তখনই বিহান বলে, কোথায় কম্পাস? এই বাইরে মনে হচ্ছে তুমি ঋতিক স্যারের চেম্বারে যাওনি? তখনই কম্পাস বলে, হ্যাঁ হ্যাঁ বিহান স্যার, আমি এসেছি তো। আসলে বাইরে এসেছি, আমাকে ঋতিক স্যার বলে দিয়েছে যে আমি বাইরে এই বাগানটায় কি কি দেখতে পাই সেটা যেন আমি নোট করে নিই, আর তারপরে ঋতিক স্যারের কাছে গিয়ে যেন আমি সেটা বলি বা লিখি, এটাই আমাকে বলে দিয়েছে, তাই আমি বাইরে এসেছি। তখনই কম্পাস মনে মনে বলে, আমি মিথ্যা বলছি, জানি জানি আমি মিথ্যা বলছি। যখন আপনি জানতে পারবেন হয়তো আমার উপরে রেগে যাবেন, কিন্তু কিছু করার নেই বিহান স্যার। রেগে যাবেন আমি জানি, তারপরে এখন আমাকে চুপচাপ সবকিছু মেনে নিতেই হচ্ছে। পরে আমার কান মলে দেবেন, একটু বকাঝকা করবেন, আমি সেটা মেনে নিতে পারবো, কিন্তু আমি আপনাকে বিপদে ফেলতে চাই না। এখন কিছুতেই আমি আপনাকে বিপদে ফেলবো না। আমি এই যেভাবে আছি এভাবেই আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব, কারণ যে কাজে আমি মাথা দিয়েছি এই কাজটা শেষ না হওয়া অব্দি আমি আপনাকে জানাতে পারবো না যে আমার স্মৃতি ফিরে এসেছে। তখনই দেখা যায় যে তখনই বিহান বলে, কি হয়েছে কম্পাস, কি ভাবছো? তখনই কম্পাস বলে, আসলে আমি ভুলে গেছি আমি আমি এখানে কেন এসেছিলাম, আমাকে কেন পাঠিয়েছিল, সবকিছু ভুলে ভুলে গেছি। আপনি ফোন করেছেন বলে ফোনটা রিসিভ করতে গিয়ে আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি। তখনই দেখা যায় যে বিহান বলে, কি বলছো কম্পাস তুমি এইসব? তখনই কম্পাস বলে, হ্যাঁ হ্যাঁ বিহান স্যার, আমি একদম ঠিক বলছি, আমি সবকিছু ভুলে গেছি। আমি এখন কি বলবো ঋত্বিক স্যারের কাছে গিয়ে? আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রেখে দিই, তাহলে আমি মনে করার চেষ্টা করি আমি এখানে কেন এসেছিলাম, ঋত্বিক স্যার কেন পাঠিয়েছিল, আমি কি কি নোট করতে পেরেছি সবকিছু মনে করে নিই। এরপরে দেখা যায় বিহান বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোনটা রাখছি। তখনই দেখা যায় যে তখনই বিহান বলে, আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রেখে দাও তাহলে। তখনই ফোনটা রেখে দেয়। আর তখন বিহান বলে, কম্পাস আমি জানি তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ, কিন্তু কি লুকাচ্ছ কম্পাস? তুমি কেন আমাকে বলছো না? তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার বিহান স্যার তোমার পাশে আছে, সব সময় থাকবে। তাহলে এখানে লুকানোর কি আছে কম্পাস? কম্পাস এখনো সময় আছে, সত্যটা বলে দাও কম্পাস। কম্পাস তুমি বুঝতে পারছো না যে তোমার বিপদ হলে এই বিহান তোমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি যদি সত্যটা জানতে পারি তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না, আর আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে সেনাপতি বলে, রুশ্মিকা তুমি আমার আমার বিষয়টা বোঝার চেষ্টা করো। তখনই রুশ্মিকা বলে, কি বুঝবো আমি? কি বুঝার বাকি আছে? আর আমি কিছু বুঝতে চাই না সেনাপতি। সেনাপতি তোমাকে আমি চিনতে পেরে গেছি, তুমি সত্যি তুমি তুমি পাল্টাওনি, তুমি সে আগের মতোই আছো। এখন মনে হচ্ছে যারা আমার ছবিটা ভাইরাল করেছিল তাদের থেকেও তুমি জঘন্য খারাপ সেনাপতি। তখনই সেনাপতি বলে, রুশ্মিকা আমার কথাটা শোনো। তখনই রুশ্মিকা কান্না করতে করতে চলে যায়। এদিকে সেনাপতি বলে, ভুল হয়ে গেল, এটা কি করলাম? আমাকে মাকে ফোন করতে হবে, মাকে বিষয়টা জানাতে হবে, মা আমার উপরে একটু বকাঝকা করবে, তারপরে দেখি মা কি সিদ্ধান্ত নেয়। ব্ল্যাকমেল করা যায় কি যায় না এটাই দেখি, এটাই সে ভালো হবে। আমাকে আমাকে যাই হোক কিছু করতে হবে। রুশ্মিকাকে এভাবে ছেড়ে দেওয়া আমার জন্য ঠিক হয়নি। এরপরেই দেখা যায় কম্পাস বাড়িতে ফিরে আসলে তখনই কম্পাস দেখে বিহান রেগে এসে দাঁড়িয়ে আছে দরজার পাশেই। তখনই কম্পাস মনে মনে বলে, আমাকে এখন আচ্ছা করে ঝাড়বে, অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে যখনই কম্পাস ঘরে যেতে যায় তখনই বিহান পিছন থেকে বলে, কোথায় যাচ্ছ? ঘরে, আগে আমার সঙ্গে কথা বলো। তখনই কম্পাস বলে, কি হয়েছে বিহান স্যার? তখনই বিহান বলে, কি হয়েছে তুমি জানো না? এত লেট কেন? তখনই কম্পাস বলে, আসলে আজকে একটু দেরি হয়ে গেল, আজকে অনেক ধকল ছিল, অনেক অনেক কিছু শিখিয়েছে। তখনই বিহান বলে, কি শিখিয়েছে? ঋত্বিক স্যার, সবসময় ঋত্বিক স্যার, যা ঋত্বিক স্যারকে বলা যায় তা তো আমাদেরকে বলা যায় না, এই জন্য তো তুমি তো আমাদের কিছু এখন বলবেও না। তখনই কম্পাস বলে, সেরকম কিছু না, আসলে আসলে আমার এটা আমার আমার জন্য ভালো হচ্ছে, ঋত্বিক স্যার আমার ভালো ট্রিটমেন্ট করছে। তখনই বিহান বলে, হ্যাঁ শুধু তোমাকে আমরাই খারাপ চাই। এরপরে অন্যদিকে দেখা যায় সেনাপতি মোনালিসা দাদুর বাড়ির সামনে এসে সে বাইকের হর্নটা বাজিয়ে দেয়। তখনই অভিজ্ঞান দত্ত বাইরে গেটের কাছে এসে বলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন ওখানে দাঁড়িয়ে আছো কেন? প্রান্তিক, ভিতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। তখনই প্রান্তিক বলে, ভিতরে যেতে হবে কেন? এখান থেকেই বলুন।
তখনই অভিজ্ঞান দত্ত বলে, না না, তুমি এবারই জামাই, তুমি ভিতরে এসো, ভিতরে এসে কথা বলো, আমরা একসঙ্গে বসে কথা বলি। তখনই প্রান্তিক মনে মনে বলে, এই মানুষটাকে না চিনতে পারছি না, এই মানুষটা কি চাইছে, আসলে কি চাইছে উনি, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে তো বুঝতে হবে, ওনার আসল উদ্দেশ্যটা জানতে হবে। তখনই সেনাপতি বলে, এখানে বললে কি এমন ক্ষতি হবে আপনার? তখনই অভিজ্ঞান দত্ত বলে, এখানে বললে ক্ষতি হবে না, কিন্তু আমি এখানে বলতে চাই না, ঘরে গিয়ে কফি খেতে খেতে কথাগুলো শুনি, এভাবে এভাবে বাড়ির জামাই দরজা থেকে ফিরে যাবে, এটা না ভালো দেখায় না। যতই হোক, মোনালিসা তো তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই আমাদেরও আর কিছু করার নেই, এসো ভিতরে এসো। এরপরে দেখা যায় যে প্রান্তিক গাড়ি থেকে নেমে সে ভিতরে চলে যায়। এদিকে দেখা যায় যে বিহান বলে, কম্পাস তোমার হাতে এই পোড়া দাগটা কোথা থেকে এলো বলো তো, ছাকা ছাকা খাওয়ার দাগ। তখনই কম্পাস বলে, এটা এটা কোথা থেকে এলো আমি তো বুঝতে পারছি না, ও মনে পড়েছে, কাল রাতে যখন আমার খুব খিদে লেগেছিল না, তখন যে খাবার বানাতে গিয়েছিলাম, তখনই ডিম ভাজতে গিয়েছিলাম। তখনই বিহান বলে, মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না না, তুমি তুমি কালকে রাতে তোমার যদি এই ছাকাটা লাগতো তাহলে আমি রাতেই দেখতে পারতাম, কিন্তু আমি রাতে তো তোমার এই পোড়া দাগটা দেখিনি, তাহলে এই মিথ্যেটা কেন বলছো তুমি? তখনই কম্পাস বলে, আমি মিথ্যে বলছি না বিহান স্যার, একটু বোঝার চেষ্টা করুন। তখনই বিহান মনে মনে বলে, আমি এখন শিওর হয়ে গেছি কম্পাস, তুমি আমাকে মিথ্যে বলছো, তুমি আমার কাছে কি লুকাচ্ছ আমাকে জানতে হবে, তুমি এই লুকাচ্ছ, এই বিষয়টা আমি ভালো চোখে দেখতে পাচ্ছি না কম্পাস। কম্পাস, আমি আমি আগে সত্যটা জানি, আমি যা বুঝতে পেরেছি তুমি আমার বিপদে ফেলতে চাও না বলেই এরকমটা করছো, নিজের বিপদ নিজে ডেকে আনছো, কিন্তু কম্পাস আমি এর জন্য তোমাকে ক্ষমা করতে পারবো না, জানো তো, প্রচন্ড রেগে যাবো যদি তুমি আমার কাছে লুকিয়ে যাও। আমি তোমাকে ভালোবাসি, সে কথা আমি তোমাকে বারবার বুঝিয়েছি, তোমাকে বারবার বলেছি, কিন্তু তারপরেও যদি তুমি আমাকে আমাকে এভাবে এড়িয়ে এড়িয়ে চলো না, তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যায় যে তখনই তখনই সেখানে ঋতুজা চলে আসে আর বলে, কি হচ্ছে এখানে, কি হয়েছে রে কম্পাস স্যার? বিহান, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে কথা বলছিস, তোরা যাবি না কোচিং সেন্টারে? যেতে হবে তো। তখনই দেখা যায় মেঘমালা আর মাহি নিচে নেমে আসে। তখনই মাহি বলে, হ্যাঁ যে মা, আমরা সবাই যাব, আসলে বড় বৌদি বললো তো, তাই আমিও রেডি হয়ে চলে আসলাম, বড় বৌদির রিকোয়েস্টের জন্যই আমি যাচ্ছি। তখনই ঋতুজা বলে, কি বলছিস মাহি, এ কদিন তো সবাই একসঙ্গে থেকেছি, সে কতটা আনন্দে থেকেছি সেটা বুঝতে পারছিস না, এখন বড় বৌদির দোষ দিয়েছিস? তো বড় বৌদি কি জোর করে নিয়ে যাচ্ছে? তখনই মাহি বলে, না না জেমা, আমারও ভালো লাগে ওখানে, আমারও অনেক ভালো লাগে জেমা, তুমি একদম চিন্তা করো না। তখনই দেখা যায় কম্পাস মনে মনে বলে, খুব তাড়াতাড়ি আমাকে সবকিছু সমাধান করতে হবে, এই বাড়ির উপরে যে কালো মেঘটা নেমেছে সেটা ছড়াতেই হবে আমাকে। অন্যদিকে প্রান্তিককে ঘরে নিয়ে চা বিস্কিট খেতে দেয় অভিজ্ঞান দত্ত আর বলে, আসলে তোমাকে এখানে ডেকেছি তার মূল উদ্দেশ্য হলো আমার নাতনি মোনালিসা, যে এ বাড়িতে রাজকন্যার মতো বড় হয়েছে, বিলাসিতা জীবন কাটিয়েছে, সেই নাতনি এখন তোমার মতো একটা ছেলের সঙ্গে বিয়ে করেছে, ওই বস্তিতে থাকছে, অনেক 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 কষ্টের সময় কাটছে, ওর চাহিদা পূরণ করতে পারছো না সেটা আমি খুব ভালো করেই জানি। এই জন্য আমি তোমাকে বলেছি যে মোনালিসাকে কিছু বলো না, কারণ মোনালিসা তো এখন তোমার কথা মতোই চলছে, সে এখন সত্য পথে চলছে। তাই আমি তোমাকে ডেকেছি কিছু টাকা দেওয়ার জন্য, যা আমার নাতনির কাছে তুমি লাগাতে পারো, আমার নাতনির চাহিদা পূরণ করতে পারো। দেখো, আমার যা কিছু আছে সবকিছু তো আমার নাতনি মোনালিসার নামেই করেছি আমি, সেই জন্যই তোমাকে ডেকেছি। তখনই প্রান্তিক মনে মনে বলে, এবার বুঝতে পারলাম আসল উদ্দেশ্যটা কি, আসলে আমাকে টাকা দিয়ে কেনার জন্য এখানে নিয়ে এসেছেন উনি, কিন্তু সেটা তো আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। টাকা দিয়ে এই প্রান্তিককে কেনা এতটাও সহজ নয়, টাকা দিয়ে এই যাকে খুশি তাকে কেনা যাক, কিন্তু এই প্রান্তিককে কেনা যায় না, প্রান্তিককে কখনোই টাকা দিয়ে কেনা যাবে না। এরপরে দেখা যায় অনেকগুলো টাকা বের করে দিয়ে বলে যে এখানে 10 লাখ টাকা আছে, তোমার যত খুশি তত এখান থেকে নিয়ে যেতে পারো। তখনই প্রান্তিক ওখান থেকে মাত্র 200 টাকা তুলে নিয়ে বলে যে এই টাকা দুটোই আমি নেব, আর আর কিছু চাই না, এটাই আপনার নাতনির হয়ে যাবে, আর আর কিছু চাই না। এরপরেই দেখা যায় তখনই অন্যদিকে সত্যজিৎকে ফোন করে কম্পাসকে আর বলে, কম্পাস তোমার সেই এক্সপেরিমেন্টটা করা হয়ে গেছে? তখনই কম্পাস বলে, হ্যাঁ পুরোটা হয়নি, কি প্রায় কাছাকাছি চলে গেছে, আর একবার গেলে হয়তো সম্পূর্ণ কাজটা আমি শেষ করতে পারবো, চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো আমি কাজটা শেষ করব। তখনই ওই সত্যজিৎ সিনহা বলে, আমার খুব খারাপ লাগছে কম্পাস, তোমাকে দিয়ে এভাবে কাজ করানো আমার একদম ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, আমি তো নিরুপায় হয়ে তোমাকে দিয়েই কাজটা করাচ্ছি। তখনই কম্পাস বলে, আমি বুঝতে পারছি সত্যজিৎ স্যার, আপনারও এতে খারাপ লাগছে, কিন্তু খারাপ
রাগ পাবেন না, কারণ আমার এইসব কাজ করতে না ভালো লাগে, আমি ইচ্ছা করেই তো আপনার সঙ্গে এই কাজ করতে রাজি হয়েছি। তখনই সত্যজিৎ বলে, তবুও তোমার যে শরীরের কন্ডিশন, তোমার মাথায় এত বড় চোট লেগে কেবল সুস্থ হয়ে উঠেছো, আর এই মুহূর্তে তোমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে কি বড্ড ভুল করে ফেললাম আমি? তখনই কম্পাস বলে, না না সত্যজিৎ স্যার, আপনি একদম এরকম ভাববেন না। দেখুন, যে কাজটা আমাকে দিয়েছেন সেই কাজের জন্য আমি অনেক প্রস্তুতি, আমার এইসব কাজ করতে অনেক ভালো লাগে, তাই আপনি এভাবে নিজেকে দোষারোপ করবেন না, যা হচ্ছে আপনি হতে দিন। তখনই দেখা যায় যে সত্যজিৎ বলে, কিন্তু তুমি তোমার হাজবেন্ডকে বলনি, এতে তোমার হাজবেন্ড কোনো ভাবে রাগ করবে না তো? তখনই কোনো কম্পাস বলে,